দিয়ে দেবে। আচ্ছা, আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি একটু বলি তোমাদের মাঝে আমি পাইনি 9th এপ্রিল। 9th এপ্রিল পাইনি, তারপরে তোমাদের একটা ক্লাসে আমরা পেয়েছিলাম। সেখানে আমি আমি গ্রামারে ভয়েস চেঞ্জ করেছিলাম, এবং সেখান থেকে কিছু গ্রামাটিক্যাল কিছু রুলস করেছিলাম। আজকে যেটা আমি করবো ভেবেছি, সেটা হচ্ছে তোমাদের নয়নতারা সেহগালের একটা গল্প। আমরা একটা গল্প বলতে কি, একটা মেমোয়ার, উনি একটা স্মৃতিচারণ করেছিলেন। মহাত্মা গান্ধী যখন খুন হন, মহাত্মা গান্ধী যখন মারা যান, তাকে কেন্দ্র করে নয়নতারা সেহগাল লেসন নাম্বার 3, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, বাপু বলতে গান্ধীজি, তাকে নিয়ে উনি একটা স্মৃতিচারণ করেছিলেন নয়নতারা সেহগালের। এটা অনেকটা ইউনিট 3 পর্যন্ত আছে, এটা আমরা পড়েছি। তা আজকে আমার মনে হলো যে তোমাদের এই টেক্সট বইতে পেজ নাম্বার 24 একটু ইম্পর্টেন্ট একটা বিষয় আছে ব্যাকরণের, সেটা একটু আলোচনা করব। তা প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি অনুরোধ করছি, তোমরা তোমাদের যে টেক্সট বই আছে সেখানে পেজ নাম্বার 24, 24 পাতাটা খোলো। ওপেন পেজ নাম্বার 24। রেডি? তাড়াতাড়ি বসো প্লিজ, ডোন্ট মানে মানে ওয়েস্ট টাইম। আমাদের সময় নষ্ট করব না, কারণ আমাদের টাইম ইজ শর্ট ইন হ্যান্ড। সময়টা আমাদের হাতে খুবই সামান্য। তা আমরা আমাদের কাজটা শুরু করছি। আমরা আজকে একটু ব্যাকরণ দিচ্ছি, একটু ব্যাকরণটা আজকে একটু অন্যভাবে, একটু 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 অন্যরকম। সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা আমরা যে বাক্যগুলো তৈরি করি, যে ইংলিশ সেন্টেন্সগুলো আমরা যেটা ব্যবহার করি, সেটা একরকম তো আর হয় না। এইটা আমাদেরকে বুঝতে হবে যে সেন্টেন্সেস ইন ইংলিশ মে বি রিটেন ইন ডিফারেন্ট ওয়েজ। ভিন্নভাবে আমাদের আমরা লিখতে পারি। সেন্টেন্স কখনোই একই রকম হয় না। তার ফরম্যাট, তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা অনেক সময় আলাদা হয়। তা সে আলাদা মানে আমি তো আর গায়ের জোরে ইচ্ছে করে আমি তো আলাদা করতে পারি না। তা আমাদের কখন সেটা নিয়ম মানতে হবে, কতগুলো রুলস আছে। সেই নিয়ম মেনে আমাদেরকে কিছু কিছু বাক্যকে নতুন করে আমরা লিখতে পারি। তা সেটাকেই বলছে গ্রামার। তা তোমাদের দেখো, গ্রামার ইন ইউজ 24, রিড দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস। তোমার বইটা আছে, দেখো বইটা খোলো, শুধু বইয়ের দিকে তাকিয়ে থাকো, তারপরে আমি যা বলছি শোনো। রিড দ্য ফলোয়িং পেয়ার, পেয়ার মানে জোড়া, জোড়া জোড়া শব্দ মানে টু 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 সেন্টেন্সেস। মেন অ্যান্ড উমেন ওয়ার স্যাড। মেন অ্যান্ড উমেন ওয়ার স্যাড, তোমরা নিশ্চয়ই মানে বুঝতে পেরেছো। দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, এটাও নিশ্চয়ই বুঝেছো। কালেক্টেড মানে তারা জড়ো হলো, দে গ্যাদার্ড অ্যাট বিড়লা হাউস, তারা বিড়লা হাউসে জমায়েত হলো। কারা? দ্য মেন অ্যান্ড উমেন, নারী পুরুষ সকলেই। তাদের মনের অবস্থা কেমন? দে ওয়ার স্যাড। তাহলে ইউ সি, এখানে দুটো সেন্টেন্স লেখা আছে। এই সেন্টেন্সগুলো দুটোই কিন্তু সিম্পল সেন্টেন্স, একেবারে সরল বাক্য। এখানে কোনো রকম প্যাঁচ পয়জার নেই। তা আমি এই দুটো শব্দ, দুটো বাক্যকে আমি একটা বাক্যে লিখব। বাট হাউ, কিভাবে লিখব? সেখানে একে বলে পার্টিসিপিয়াল ইউজ। কি বললাম? কি এত ছটফট করছে কেন? একবার এদিক একবার ওদিক, কি হচ্ছে বুঝতে পারছি না। আরে বাবা, টেক ইউর সিট টাইটলি, তোমরা বসো। অস্থির হয়ে যাচ্ছে। এতে আমাদের হচ্ছে কি, মনোসংযোগটা এদিক ওদিক হয়ে যায়, তাই না? হ্যাঁ, বি অ্যাটেন্টিভ। তা মেন অ্যান্ড উমেন
ওয়ার স্যাড দে কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। তারা বিড়লা হাউসে তারা সব জমায়েত হলো, বিড়লা হাউসের কাছে জমায়েত হলো। এই দুটো বাক্যকে আমি জয়েন করব, কিন্তু কিভাবে? এখানে একটা পার্টিসিপল ইউজ করতে হয়। পার্টিসিপল ইউজ করা মানে হচ্ছে যে একটা, আমরা তোমাকে বলেছিলাম যে কোনো ভার্বের যেটা আছে, তোমরা কনজুগেশনে পড়েছো, যে লাস্ট ফর্মটা গো এন্ড গান, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু এখানে পার্টিসিপিয়াল ইউজটা একটু আলাদা। এই সেন্টেন্সে যদি সেখানে অ্যাক্টিভ ভার্ব থাকে তাহলে আইএনজি যোগ করে বাক্যটাকে শুরু করতে হয়। আর যদি অ্যাক্টিভ ভার্ব না থাকে তাহলে বিইং ব্যবহার করতে হয়। বিইং, BEING। তাহলে এখানে নারী এবং পুরুষ তারা বিষণ্ণ। তাহলে আমরা যদি এইভাবে বলি, বিষণ্ণ হইয়া, মানে বিষণ্ণ হয়ে নারী পুরুষ বিড়লা হাউসের আশপাশে জমায়েত হলো। তাহলে লিখবো, এটা লিখতে হবে এইভাবে যে বিইং স্যাড, একটা কমা দিতে হবে। এবারে সাবজেক্ট হচ্ছে মেন অ্যান্ড উমেন, হলো তারা কি করলো, দে কালেক্টেড, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। কোথায় কালেক্ট করলো? অ্যারাউন্ড বিড়লা হাউস। তাহলে এই বাক্যটা, দুটো বাক্যকে আমি এক বাক্যে করে দিলাম। এই যে পদ্ধতিতে করলাম এটাকে আমাদের ইংলিশ যে ব্যাকরণ, ইংলিশ গ্রামারে এটাকে বলা হয় পার্টিসিপিয়াল ইউজ। কি বললাম? হ্যালো, পার্টিসিপিয়াল ইউজ। কিভাবে করলাম? এখানে স্যাড মানে বিষণ্ণ, তাহলে বিষণ্ণ হয়ে, তা হওয়ার ইংরেজি কি? বিই, আইএনজি অ্যাড করলাম, দিয়ে বিইং স্যাড। যদি বলতো খুশি হয়ে, তাহলে বিইং গ্ল্যাড লিখতাম। কিন্তু গ্ল্যাড তো আর ভার্ব নয়, স্যাড তো আর ভার্ব নয়, সেই জন্য আমাকে বি ভার্বের সাহায্য নিতে হলো। তা মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10, তোমাদেরকে আবার আমি বারবার বলছি যে এই রকম ভাবে বাক্য নতুন করে তৈরি করতে, লিখতে জানতে হবে। নইলে তুমি একাধিক বাক্যকে এক বাক্যে লিখতে পারবে না। এটা একটা নিয়ম, তোমাকে নিয়ম মেনে চলতে হবে। নিয়ম মেনে চলতে হবে এই বাক্য কনস্ট্রাকশন করতে গেলে। সেই জন্যে আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। যদি বলতো মেন অ্যান্ড উমেন ওয়ার গ্ল্যাড, নারী পুরুষ সকলে খুশি। এখন গ্ল্যাডটা তো ভার্ব নয়, তাহলে আমি বলবো বিইং গ্ল্যাড মেন অ্যান্ড উমেন কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। এটা পার্টিসিপিয়াল ইউজ। এবার আমি একটা অন্য রকমের বাক্য বলছি, সেটা তোমার বইতে নেই, তোমার বইতে নেই, সেটা তোমাকে খাতায় লিখতে হবে। খাতায় লিখতে হবে, লেখো। মাই ফাদার হয়েছে ওয়েন্ট টু দ্য মার্কেট। মাই ফাদার ওয়েন্ট টু দ্য মার্কেট হয়েছে ফুল স্টপ। হি বট, BOUGHT, বট মানে কেনাকাটি করলো, তিনি কিনলেন। কি কিনলেন? হি বট ফিশ, মাছ কিনলেন, FISH। দুটো বাক্য আছে। মাই ফাদার ওয়েন্ট টু দ্য মার্কেট, আমার বাবা বাজারে গেলেন। হি বট ফিশ, তিনি মাছ কিনলেন। ইউ সি, টু সেন্টেন্সেস। এই দুটো সেন্টেন্সকে আমি এক বাক্যে কি করে লিখবো? বাজারে গিয়ে আমার বাবা মাছ কিনলেন। তাহলে এখানে কিন্তু যে ভার্বটা রয়েছে, অ্যাকশন মানে যে ভার্বটা, যাওয়ার ইংরেজি গো, তাহলে এখানে আমি আইএনজি যোগ করব। তাহলে লেখো গোয়িং টু দ্য মার্কেট, লেখো, ওটা নতুন করে মানে ট্রান্সফর্ম করছো, রিরাইট করছো,
You are rewriting the sentence in a single simple sentence. লেখো going to the market, কমা দাও, যা আছে তাই, my father bought fish. Going to the market, my father bought fish. এখানে এই যে গ্রামারের ইউজটা হলো, এটা পার্টিসিপল। একে বলে ইউজ অফ, কি বললাম, ইউজ অফ পার্টিসিপল, PARTICIPLE। এটা একটা গ্রামারের নিয়ম। এইভাবে তুমি দুটো বাক্যকে এক করতে পারো। আরো আরো অনেক নিয়ম আছে। দুটো বাক্যকে একটা বাক্যে লিখতে গেলে আরো অনেক নিয়ম আছে, সেগুলো আমি এখন আলোচনা করছি না। আজকে তোমাকে শুধু শেখালাম, আলোচনা করলাম, ডিসকাস করলাম যে ইউজ অফ পার্টিসিপল। শেষ। এবার নেক্সট দেখো, 2 নম্বর বাক্য তোমার টেক্সট বইতে কি লেখা আছে দেখো। গান্ধীজি ইজ এ গ্রেট লিডার। গান্ধীজি একজন বড় নেতা, নেতৃস্থানীয় ব্যক্তি। হি ইজ নোন অ্যাজ দ্য ফাদার অব দ্য নেশন। তিনি জাতির পিতা হিসাবে পরিচিত। তিনিটা কে? তাহলে গান্ধীজি। তাহলে তার মানে দেখা যাচ্ছে গান্ধীজির এখানে পরিচয় হচ্ছে, 1 নম্বর পরিচয় হচ্ছে তিনি ফাদার অব দা, না, তিনি হচ্ছে গ্রেট লিডার। এটা 1 নম্বর পরিচয়। আর দ্বিতীয় পরিচয় হচ্ছে তিনি পরিচিত ফাদার অব দা নেশন। তাহলে গান্ধীজির যখন এখানে দুটো পরিচয় আছে, তাহলে আমরা এই বাক্য, দুটো বাক্যকে আমরা একটা বাক্যে কি করে লিখব? এখানে একটা গ্রামারের নিয়ম আছে, সেটাকে বলা হয়, আমি সে পরে বলছি, এটাকে বলে ফ্রেজ ইন অ্যাপোজিশন। মানে একটা মানুষের যখন দুটো পরিচয়, সেইটাকে কিভাবে আমি লিখবো, ম্যানেজ করে বাক্যটাকে লিখব, এটাকে বলা হয় ফ্রেজ ইন অ্যাপোজিশন। আমি সেটা বলে দিচ্ছি, লেখো তোমরা। এবার লেখো, এই দুটো বাক্যকে এক করে লেখো। গান্ধীজি, কমা দাও, কমা দাও, তার পরিচয় কি? লেখো ফাদার অব দ্য নেশন, লেখো ফাদার অব দ্য নেশন, আবার কমা দাও, ইজ এ গ্রেট লিডার, ইজ এ গ্রেট লিডার। তাহলে দেখো, একটা মানুষের দুটো পরিচয়, সেটাকে আমি কিভাবে আমরা লিখলাম। মহাত্মা মানে গান্ধীজি ফাদার অব দ্য নেশন, তার একটা পরিচয় কি, কমা দাও, ইজ এ গ্রেট লিডার। তার মানে গান্ধীজি ইজ এ গ্রেট লিডার। তার আর একটা পরিচয়, গান্ধীজি হচ্ছে ফাদার অব দ্য নেশন। এটা কোন নিয়মটা এখানে তুমি ব্যবহার করলে ইংলিশ গ্রামারে? লিখে নাও ব্র্যাকেটে, লেখো ফ্রেজ, PHRASE, ইন অ্যাপোজিশন, APPOSITION, ফ্রেজ ইন অ্যাপোজিশন। তাহলে এইরকম বাক্য আরো বলা যেতে পারে, আরো বলা যেতে পারে। তাহলে লেখো বিরাট, লেখো বিরাট কোহলি। আমি একটা নতুন বাক্য বলছি, লেখো বিরাট কোহলি, KOHLI, is a great Indian cricketer, full stop. He is
loved by the Indians. লিখলে খাতায়, he is loved by the Indians. তাহলে দুটো সেন্টেন্স এখানে আছে। বিরাট কোহলি ইজ এ গ্রেট ইন্ডিয়ান ক্রিকেটার। বিরাট কোহলি একজন বড় মাপের ভারতীয় ক্রিকেট খেলোয়াড়। দ্বিতীয় বাক্য বলছে হি ইজ লাভড বাই দ্য ইন্ডিয়ান পিপল। ভারতের মানুষ তাকে খুবই ভালোবাসেন। তাহলে এই দুটো যে বাক্য পেলাম, তার মূল যে সাবজেক্ট, যে কর্তা, তিনি হচ্ছেন বিরাট কোহলি। তাহলে এখানে আমরা দুটো বাক্যকে যখন এক করে লিখব, একটা বাক্যে লিখব, তখন ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য গ্রামাটিক্যাল রুল, সেটা ফ্রেজ ইন অ্যাপোজিশন। সেটা কি লিখবো? লেখো, অ্যান্সারটা লেখো। বিরাট কোহলি, কমা দাও, তার পরিচয়টা লেখো, পরিচয়টা লিখে দাও। দ্য গ্রেট ইন্ডিয়ান ক্রিকেটার, কমা, কমা দাও, is loved by the Indians, loved by the Indians. তাহলে ইজ লাভড, এই ইজটা কে? বিরাট কোহলি। তাহলে বিরাট কোহলি ইজ লাভড বাই দ্য ইন্ডিয়ান্স। তার আরেকটা পরিচয় কি? না, হি ইজ এ গ্রেট ইন্ডিয়ান ক্রিকেটার। দ্বিতীয় পরিচয় কি? তিনি আমাদের ভারতীয়দের একেবারে চোখের মণি, তাকে আমরা সবাই খুব ভালোবাসি, অত্যন্ত ভালো খেলেন। তাহলে এখানে যে নিয়মে এই দুটো বাক্যকে আমরা একটা বাক্যে লিখলাম, এটাকে বলা হয়, কি বললাম? নিয়মটা কি বললাম? প্লিজ টেল মি ইন মাইক্রোফোন, উইথ ইয়োর মাইক্রোফোন, এটা নিয়মটা কি হলো? এই ব্যাকরণের নিয়মটা কি বললাম? একজন মাইক্রোফোন নিয়ে বললে একটু ভালো লাগবে আমার। হ্যাঁ বলো, হ্যাঁ অন করে বলো। শুনতে পাচ্ছি না তো, শুনতে পাচ্ছি না। নিয়মটা তো শুনতে পেলাম, শুনতে পেলাম না। হ্যাঁ বলো বলো। হ্যালো, আমি তোমার কথা শুনতেই পেলাম না মা। হ্যাঁ কারেক্ট, আমি লেখাটা দেখতে পেয়েছি তোমার। হ্যাঁ ইয়েস, ফ্রেজ ইন অ্যাপোজিশন আমি দেখতে পেয়েছি। তার মানে ভিজুয়ালটা হলো, অডিওটা হলো না। জানি না কোনো টেকনিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, হতে পারে। যাই হোক, টেক ইউর সিট প্লিজ। তুমি বসো, টেক ইউর সিট প্লিজ, তুমি বসো বসো। এবার ঠিক আছে, বসো। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এটাকে বলা হচ্ছে ফ্রেজ ইন অ্যাপোজিশন। তাহলে দুটো নিয়ম আমরা শিখলাম। একটা হচ্ছে প্রথমটা শিখলাম পার্টিসিপিয়াল ইউজ, ইউজ অফ পার্টিসিপল টু মেক এ নিউ সেন্টেন্স, ফর জয়নিং টু সেন্টেন্সেস, ফর মেকিং এ নিউ সেন্টেন্স, এ সিঙ্গল সেন্টেন্স, এটা একটা শিখলাম। আর একটা শিখলাম ফ্রেজ ইন অ্যাপোজিশন। একটা ব্যক্তি সম্পর্কে যখন দুটো পরিচয় থাকে, তখন সেটাকে আমরা কিভাবে একটি বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ করব, এগুলোকে বলা হয় ফ্রেজ ইন অ্যাপোজিশন। এবার একটা 3 নম্বর নিয়ম। নেক্সট, তোমাদের বইতে দেখো, তোমাদের টেক্সট বইতে আছে, দুটো বাক্য আছে, 3 নম্বর বাক্যটা দেখো। দ্য পিপল ওয়ার স্টান্ড, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। দুটো বাক্য। লোকজন ওয়ার স্টান্ড, হতবাক, লোকজন হতবাক হয়ে গেল।
দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। তারা প্রথমে কথা বলতে পারলো না। তারা মানে কারা? লোকজন। তাহলে লোকজন সম্পর্কে এখানে দুটো তথ্য দেওয়া আছে। একটা তথ্য হচ্ছে তারা হতবাক হয়ে গেল, দ্বিতীয় তথ্য হচ্ছে তারা কথা বলতে পারলো না প্রথমে। এই বাক্যটাকে আমরা কিভাবে দুটো বাক্যকে এক বাক্যে লিখব, এখানে আমরা যে গ্রামারের নিয়মটা অ্যাপ্লাই করব সেটা তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছো আপ টু ক্লাস 9। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা গ্রামারের একটা আইটেম, যেটা তোমাদের বলি। এটা হচ্ছে ইনফিনিটিভ। কি বললাম? ইনফিনিটিভ। লেখো IN FINITIVE। আবার বলছি INFINITIVE, ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ মানে হচ্ছে একটাই শব্দ। এটা লিখে রেখে দাও ব্র্যাকেটে, TO, টু। TO, টু। টু, এই টুটা ব্যবহার করতে হবে। যেমন ইনফিনিটিভ বলছে টু গো, যাওয়া। খাওয়ার ইংরেজি কি? টু ইট। এই টুটা ইনফিনিটিভ। প্লিজ রিমেম্বার, টু গো, টু স্টাডি, টু স্লিপ। এখানে টু, দ্য ওয়ার্ড টু ইজ ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা আমরা ইউজ করে এই 3 নম্বর বাক্যটাকে, দুটো বাক্যকে এক করতে পারি। লেখো কিভাবে লিখবো। বলছে দেখো, দ্য পিপল ওয়ার স্টান্ড, STUNNED। দ্য পিপল ওয়ার স্টান্ড। কিন্তু এখানে একটু জটিল ব্যাপার আছে। এখানে এত স্টান্ড হয়েছিল যে তারা কথা বলতে পারছিল না। সেই জন্য বাক্যটা একটু জটিল, কিন্তু আমাকে তো বলতেই হবে। সেই জন্য বলতে হবে দ্য পিপল ওয়ার টু স্টান্ড। এখানে TOO হবে, প্রথমটা লেখো TOO। দ্য পিপল ওয়ার টু স্টান্ড, মানে তারা এত হতবাক হয়েছিল। তারপরে তো হবে TO, টু স্পিক ইন দ্য বিগিনিং। টু স্পিক ইন দ্য বিগিনিং। হ্যালো, টু স্পিক ইন দ্য বিগিনিং, এটাকে বলে ইনফিনিটিভ। আবার বলি, অন্য একটা বাক্য বলি। যেমন দেখো, দ্য ওল্ড ম্যান, লেখো দ্য ওল্ড ম্যান। লিখতে হবে, এটা একটা তোমার বইতে নেই। দ্য ওল্ড ম্যান ইজ উইক। হয়েছে, ফুল স্টপ। হি ক্যান নট, হি ক্যান নট ওয়াক, WALK, WALK, ইজিলি, EASILY, EASILY। বৃদ্ধ লোকটা ইজ উইক, খুব দুর্বল। এটা একটা বাক্য। সেকেন্ড বাক্য বললাম, কি বললাম সেকেন্ড বাক্য? যে হি ক্যান নট ওয়াক ইজিলি, তিনি সহজে হাঁটতে পারেন না, তিনি কমফর্টেবলি হাঁটতে পারেন না। তাহলে একটা মানুষ বৃদ্ধ মানুষ সম্পর্কে দুটো বাক্য দেয়া আছে। প্রথম বাক্যটা হচ্ছে তিনি খুব দুর্বল, আর দ্বিতীয় বাক্যটা বলছে তিনি ভালোভাবে হাঁটতে পারেন না। এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। তা বলো কি হবে? তোমরা কি কেউ বলবে না বলবে না? দ্য ওল্ড ম্যান, বলো। হ্যাঁ বলো, দ্য ওল্ড ম্যান, বলো জোরে বলো, দ্য ওল্ড ম্যান। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টেক ইউর সিট। ভেরি গুড, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, শিখে গিয়েছো। লেখো দ্য ওল্ড ম্যান ইজ টু উইক।
ইজ টু উইক, TOO, এই টু উইক মানে এত দুর্বল হয়ে পড়েছেন, টু ওয়াক ইজিলি, টু ওয়াক ইজিলি, WALK, টু ওয়াক ইজিলি, এগুলো বলে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভটা কিন্তু মনে রেখে দিও, র্যান্ডাম ইউজ হয় ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি তো আজকে এই ছোট ক্লাসে এগুলো তো বলার সুযোগ হয় না। এই টু, এই তোমাদের ক্লাসের টাইমও ইজ অল ওভার, আমি সেজন্য বলছি, আমি থামছিও এখানে। আজকে 3টে নিয়ম আমরা শিখলাম, সেই নিয়মগুলো হচ্ছে পার্টিসিপল, একটা পার্টিসিপল ইউজ শিখলাম, বলো আর কি কি শিখলাম, বলো, হ্যালো, একটা পার্টিসিপল হলো, একটা অ্যাপোজিশন হলো, ফ্রেজ ইন অ্যাপোজিশন, আর ইনফিনিটিভ। কিন্তু এই ইনফিনিটিভ নিয়ে আরো অনেক কথা আছে, সেটা মা আমি তোমাদের আগামীতে তোমাদের এই ক্লাসে বলবো, এই TO2 নিয়ে। এই টু কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা আইটেম, ইনফিনিটিভ টু ইন ইংলিশ গ্রামার। যাই হোক, খুব ভালো লাগলো তোমরা এসেছো। আর তো কোনো ক্লাস, তো আর তো কোনো ক্লাস মানে স্কুল আর কি প্রেজেন্ট হয়নি, এটা খারাপ লাগে। বেশ কয়েকটা স্কুল জয়েন করলে ভালো লাগে পড়াতে। তাহলে আমি যেরকমভাবে আজকে 3টে গ্রামারের রুল পড়ালাম, তোমরা বুঝতে পেরেছো? একটু হাত তোলো, তাহলে আমি একটু আনন্দ পাবো। ভেরি গুড, থ্যাংক ইউ। লেট আস ওয়েট ফর আওয়ার নেক্সট ক্লাস। আমি জানি না আগামী দিনে তোমাদের বোধহয় গরমের ছুটি পড়ে যাবে, আবার একটা বিচ্ছিন্নতা আসবে, বিচ্ছিন্নতা আসবে। আবার গ্রামের গরমের ছুটি পরে স্কুল যখন রিওপেন করবে, তখন উই শ্যাল meet together, discuss together, আমরা study together. Okay, thank you for your kind attendance. Okay, thank you.